যমুনাপুর গ্রামে অর্জুন নামে একজন গরিব জেলে তার বোন আর তার মা লতা দেবীর সাথে বাস করত। কি হলো, আজকেও তোর জালে কোনো মাছ পড়েনি? আরে কি বলবো মা, সারা দিন নদীতে জাল ফেলে বসেছিলাম, কিন্তু শুধুমাত্র দুটোই মাছ ধরা পড়ল। এই নাও 1 টাকা। বাবা, 1 টাকায় কি করে আমি আজকের খাবার বানাবো? তুই ভালোভাবে জানিস সবজির সাথে সাথে চাল, নুন, তেলও লাগে। এবার আমি কি করব মা? আমাকে মাছ ধরা ছাড়া অন্য কোনো কাজও জানি না তো। কি জানি মা, কিন্তু কিছুদিন ধরে আমার ভাগ্য খারাপ চলছে। অন্য জেলেদের জালে মাছ ভরে থাকে, কিন্তু আমার জালে কোনো মাছ আসে না। দাদা, তুমি আলাদা নদীতে গিয়ে কেন মাছ ধরছো না? আমি শুনেছি জঙ্গলের ভিতরে এক নদীতে অনেক মাছ আছে। হ্যাঁ, তুমি হয়তো সত্যি বলছো রাধা। কাল আমি আলাদা নদীতে গিয়ে মাছ ধরার চেষ্টা করব। দেখি কপালে কি আছে। বাবা, আর কতদিন এইভাবে দিন কাটাবো? রাধা এখন বড় হয়ে গেছে, তাকেও এবার বিয়ে দিতে হবে। এই সব কিছু কিভাবে হবে? অর্জুন তার মায়ের কথায় কোনো জবাব না দিয়েই শুয়ে পড়ল। তার পরের দিন সকালে অর্জুন জাল নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। আর সে জঙ্গলে ঢুকতেই না ঢুকতে তার সঙ্গে আরেকজন জেলের সাথে দেখা হলো। আরে কি খবর ভাই অর্জুন, তুমি এই জালফাল নিয়ে কোথায় যাচ্ছ? ও, আমাকে মনে হচ্ছে তুমি জঙ্গলের নদীতে মাছ ধরতে যাচ্ছ। কিন্তু একটা কথা বলছি শোনো, যখন সময় খারাপ থাকে তখন সবকিছুই খারাপ হয়। জঙ্গলে নদী তো দূরে থাক, তুমি যদি সমুদ্রেও জাল ফেলো না কেন, তোমার জালে মাছ না পড়ার। এই কথা বলে খোকন জেলে উপহাস করে হেসে হেসে চলে গেল। আর অর্জুনও নদীতে গিয়ে জাল ফেলে বসে থাকল। অর্জুন সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকার পর জালে মাত্র দুটোই মাছ ধরা পড়ল। ওই জেলে ঠিক বলছিল, যখন সময় খারাপ থাকে তখন সব কাজ খারাপ হয়। এখন এই 2টি মাছ নিয়ে কি করব? এইগুলোকে বিক্রি করার চেয়ে মাকে বলবো মাছগুলোকে নিজেই রান্না করতে। হ্যাঁ, এই কা হলো। হে অর্জুন, আমি তো ভাবলাম তুই যখন জঙ্গলের নদীর থেকে ফিরবি তো তোমার জালে মাছে ভরা থাকবে। অর্জুন ভাই, তোমার জালে তো শুধু দুটোই মাছ পড়েছে। এতটা মাছ তো গ্রামের পুকুরেই তোর পড়তো। তুই তাহলে কেন জঙ্গলে মাছ ধরতে গেলি? এই কথা বলে জেলে হেসে হেসে চলে গেল। অর্জুন নিরাশ হয়ে বাড়িতে ফিরে এলো। দাদা, শুধুমাত্র এই দুটো মাছ, এতে কি হবে? রাধা, এখন যা আছে তাই দিয়ে রান্না করে খেয়ে নাও, কমসে কম পেট তো ভরবে। এখন আমি কি করব রাধা? তোর কথাই তো আমি জঙ্গলের নদীতে গিয়েছিলাম, কিন্তু কি হলো, ওখানেও মাত্র দুটোই মাছ পড়ল। এখন তো আমাকেও আলাদা জেলেদের কথা বিশ্বাস হতে লেগেছে। ওরা যা বলে সত্যিই বলে। আমার ভাগ্য এখন আমার সাথে নেই, অনেক খারাপ ভাগ্য নিয়ে জন্মেছি। অর্জুনের কথা শুনে তার মা আর বোনের চোখে জল চলে এলো। পরের দিন সকালে অর্জুন আবার জাল নিয়ে গ্রামের নদীতে মাছ ধরতে চলে গেল। সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকলো, কিন্তু তার জালে একটা মাছ পড়ল না। আরে কি ভাই, আজ তো তোর জাল পুরোপুরি ফাঁকা। আরে আগে তো তোর জালে ভুল করে 1-2 মাছ পড়েই যেত, কিন্তু আজ তো পুরো ফাঁকা। অর্জুন নিরাশ হয়ে চুপচাপ সেখান থেকে চলে এলো। অর্জুনকে খালি হাতে দেখে তার মা চমকে গেল। কি হলো বাবা? মা, আজকে আমার জালে একটাও মাছ পড়েনি মা, একটাও না। আমি আর তোর বোন সকাল থেকে কিছু খাইনি, তোরই অপেক্ষায় বসেছিলাম। তার মায়ের মুখে এই কথা শুনে অর্জুনের চোখে জল এসে গেল। আর অর্জুনকে কাঁদতে দেখে তার মাও কেঁদে ফেলল। চিন্তা করিস না বাবা, ভগবানের ওপর ভরসা রাখ। তুই একটা কাজ কর,
আমাদের রাজ্যের রাজা সুরজ অনেক দয়ালু মনের মানুষ। তুই যদি গিয়ে আমাদের কষ্টের কথা বলে সাহায্য চাইবি, তাহলে তিনি নিশ্চয়ই সাহায্য করবেন। পরের দিন অর্জুন তার মায়ের কথা অনুযায়ী সোজা রাজা সুরজের মহলের দিকে চলে গেল। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আমি যমুনাপুর গ্রাম থেকে এসেছি। আমি একজন গরিব জেলে। কিছুদিন ধরে আমার জালে একটাও মাছ পড়েনি। আমার পরিবার না খেয়ে কষ্ট পাচ্ছে, আর আমার বোনও বিয়ের যোগ্য হয়ে গেছে, তাকেও বিয়ে দিতে হবে। আমি শুনেছি আপনি প্রজাদের বিপদে সাহায্য করেন। আমায় সাহায্য করুন মহারাজ, আমায় সাহায্য করুন। রাজা সুরজ অর্জুনকে ভালো করে দেখল আর হঠাৎ তার সিংহাসন থেকে উঠে বলল, আরে তো আমি কি করব? আমার কি এতটা খারাপ সময় এসে গেল যে আমি এক গরিব জেলেকে সাহায্য করব? তোর ভাগ্য তোর স্বাদ দেখছে না, তো এতে আমি কি করব? হ্যাঁ, ছোট জাত কোথাকার, কথা থেকে চলে আসে এরা রাজ দরবারে সময় নষ্ট করতে। চলো যাও এখান থেকে, আমি তোমার কোনো রকম সাহায্য করতে পারবো না। চলো যাও এখান থেকে। দারোয়ান, একে বের করে দাও রাজ দরবার থেকে। এই কথা শুনে দরবারে বসে থাকা একজন লোক আশ্চর্য হয়ে রাজার দিকে তাকাতে লাগল। আর সেই লোকটা দরবারে উঠে রাজাকে বলল, মহারাজ, এ কি কথা বলছেন? আমাদের রাজ্যে এই নিয়ম আছে যে কেউ কিছু চাইলে খালি হাতে ফিরে যেতে দেওয়া হয় না। এরকম কখনো কোনো গরিবকে অপমান করতে তো দেখিনি। এই কথা শুনে রাজা সুরজ আরও রেগে গেলেন। একদম চুপ করো। যদি তোমাকে এতটা খারাপ লাগছে তো তুমি তাকে গিয়ে সাহায্য করো। লোকটা ভয়ে চুপচাপ বসে পড়ল। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এখনো এখান থেকে যাওনি? চলে যাও এখান থেকে। আর আজ থেকে আমি এই ঘোষণা করছি যে আজ থেকে আমার মহলে কোনো গরিবের প্রবেশ নিষেধ রইল। রাজা সুরজ অর্জুনকে অপমান করে মহলের বাইরে বের করে দিল। অর্জুন চোখে জল নিয়ে তার ঘরে আবার ফিরে এলো। অর্জুনের সাথে যা কিছু ঘটেছিল সে সব কথা তার মা আর বোনকে এসে বলল। আর তার মা এসব কথা শুনে আশ্চর্য হয়ে বলল, কিন্তু রাজা সুরজ তো অনেক দয়ালু রাজা ছিলেন। কিছু বুঝতে পারছি না, কি উনি তোকে সাহায্য কেন করলেন না, আর উল্টো তোকে অপমান করে বাইরে বের করে দিলেন? অর্জুনের চোখের জল ভরে গেল আর বলল, মা, কারোর ভাগ্য খারাপ থাকলে রাজাও সাহায্য করে নাকি মা? কি করব মা, কি করব? রাধা অর্জুনের কাছে গিয়ে বলল, দাদা, তুই ভেঙে পড়ছিস কেন? দেখবি একদিন না একদিন ভাগ্য নিশ্চয়ই বদলাবে। হ্যাঁ রাধা, শুধু তোরে কথা শুনে আমার মনের শক্তি আসে। ঠিক বলিস তুই, একদিন ভাগ্য নিশ্চয়ই বদলাবে, নিশ্চয়ই। যেমনি রাতের অন্ধকারের পর সকালের সূর্য ওঠে, তেমনি আমাদের ভাগ্য একদিন না একদিন খুলবে। পরের দিন অর্জুন গ্রামের নদীতে মাছ ধরতে গেল। আর সেখানে আগে থেকেই কিছু জেলে বসেছিল। এক জেলে অর্জুনকে বলল, এই ভাই অর্জুন, আমি শুনেছি যে তুমি রাজা সুরজের কাছে সাহায্য চাইতে গিয়েছিলে, কিন্তু রাজা সুরজ তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। এ ভাই, আমি তো কখনো এইরকম শুনিনি যে আমাদের মহারাজ কোনো গরিবকে এইরকম অপমান করতে। শুনেছ কি? আমি তো কখনো শুনিনি। আমি বলবো, এখানে সব দোষ কার? আরে এটা অর্জুনের ভাগ্যের দোষ। যখন এর ভাগ্যই এর সাথ দিচ্ছে না, তো মহারাজ কেন সাহায্য করে এর ভাগ্যের দোষ নিজের মাথায় নেবে? হ্যাঁ, তাই নয় তো কি? এ ভাই, এ তো খারাপ ভাগ্য বলা তো কখনো কারোর দেখিনি। তাই নয় তো কি? হে ভাই অর্জুন, আমি তোমাকে হাত জোড় করে বলছি, আর তুমি এই নদীতে মাছ ধরতে এসো না। তুমি জঙ্গলেই গিয়ে মাছ ধরো, কারণ আমার ভয় লাগছে যে তোমার খারাপ ভাগ্যের ছায়া এই নদীতে আবার না পড়ে। এই দুজন জেলের কথা শুনে অর্জুন ভেঙে পড়ল আর কান্নার চোখে ও সেখান থেকে সোজা জঙ্গলের নদীতে চলে গেল আর তার জাল নদীতে ফেলে দিল। অর্জুন সকাল থেকে বিকাল পর্যন্ত জাল জলে ফেলে রাখল, কিন্তু তার জালে একটাও মাছ পড়ল না। হ্যাঁ, হে ভগবান, আজও তো আমার জালে একটাও মাছ পড়ল না। আমার পরিবার কখন থেকে খিদায় আছে। এখন যদি আমি খালি হাতে ফিরব তো আমার সব শেষ হয়ে যাবে।
আমি কি করব এখন? তখনই অর্জুনের জালে টান পড়ল আর অর্জুন জাল তুলে দেখল জালে একটা সোনার মাছ উঠে এসেছে। অর্জুন সোনার মাছকে দেখে অবাক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, লেগেছে লেগেছে, ভগবান আমার শুনেছেন। এখন এই মাছটাকে বাজারে বিক্রি করলে আমি এই মাছের ভালো দাম পাবো। তখন মাছটা মানুষের কণ্ঠস্বরে বলল, হে মানব, আমাকে ছেড়ে দে। যদি তুই আমাকে ছেড়ে দিস তো আমি তোকে এমন একটা রহস্যের কথা বলবো যাতে তোর ভাগ্য একদম বদলে যাবে। মাছের মুখে মানুষের মতো কথা শুনে অর্জুন চমকে গেল আর সে বলল, হ্যাঁ, মানে এটা কিভাবে সম্ভব? তুমি মানুষের মতো কথা কিভাবে বলছো? তুমি কি মাছের রূপে কোনো রাক্ষসী আছো নাকি? না, আমি কোনো রাক্ষসী না, আমি একটি জাদুই মাছ। আর আমি তোকে যা বলবো সেটা শুনলে তোর পুরো ভাগ্য বদলে যাবে। হে জাদুই মাছ, দেখো, সত্যি বলতে কি আমি তোমাকে ছাড়তে পারবো না। আমি যদি তোমাকে ছেড়ে দিই তাহলে হয়তো আমার পুরো পরিবার উপোস থেকে যাবে। কি করে ছেড়ে দিব? তুই আমাকে ছেড়ে দে, আমি তোকে সত্যি বলছি। তুই আমাকে ছেড়ে দেওয়ার পর নদীতে আবার জাল ফেলবি, দিলে তোর জানে এত মাছ ধরা পড়বে যে তোর ভাগ্য পুরো বদলে যাবে। অর্জুন মাছের এই কথা শুনে তাকে জলে ছেড়ে দিল। মাছকে জলে ছেড়ে দেওয়ার পর মাছটা জলের ভিতরে চলে গেল আর অর্জুন অনেকক্ষণ ধরে সেখানে বসে থাকল। আরে কি আর বলি, মনে হচ্ছে আমি মাছের কথা শুনে ভুল করে ফেলেছি। আর তখনই সেই সোনার মাছ জলের উপরে উঠে এলো আর বলল, আমার কথা ভালো করে শোন। হে মানব, জঙ্গলের গভীরে চলে যা। জঙ্গলের গভীরে একটা পুরনো ভাঙা বাড়ি দেখতে পাবি, আর সেই বাড়ির ভিতরে একটা জাদুঘর থাকে। আর সেই জাদুঘরটি একটা ময়না পাখিকে বন্দি করে রেখেছে। তুই যদি জাদুঘরের কবলে সেই ময়না পাখিকে ছাড়িয়ে নিয়ে আসতে পারবি, তাহলে তোর ভাগ্যে চিরদিনের মতো দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি জাদুঘরের হাত থেকে ময়না পাখিকে ছাড়াই, তাহলে কিভাবে আমার ভাগ্য বদলাতে পারে? যখন তুই তাকে জাদুঘরের হাত থেকে ছাড়াবি তখন তুই নিজেই বুঝতে পারবি। কিন্তু একটা কথা মনে রাখবি, সেই জাদুঘর অনেক শক্তিশালী ও চতুর, সেই জন্য তার সাথে লড়তে অনেকটা কঠিন হবে। এই কথা বলে জাদুই মাছ আবার জলের ভিতর চলে গেল। অর্জুন ও খালি জাল হাতে তার বাড়িতে চলে গেল আর বাড়িতে গিয়ে সব কথা তার মাকে বলল। তো মা, আমি কাল জঙ্গলের গভীরে গিয়ে পুরনো ভাঙা বাড়ির খোঁজ করব, দেখি কপালে কি আছে। আর একবার ভালো করে ভেবে নি, কি জাদুই মাছের উপর বিশ্বাস করা সত্যিই ঠিক হবে? কি আর ভাববো মা, এছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায়ও তো নেই। দেখি একবার চেষ্টা করে, হয়তো আমাদের পোড়া কপালে সত্যিই কিছু ভালো আছে। পরের দিন অর্জুন জঙ্গলের ভিতরে গেল। সে অনেকক্ষণ ধরে হাঁটছিল আর জঙ্গলের দৃশ্য অনেক ভয়ঙ্কর ছিল। অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়ার পর অর্জুনের কানে একটা গভীর কণ্ঠস্বর ভেসে এলো। কে তুই? আর জঙ্গলের গভীরের দিকে কোথায় হেঁটে হেঁটে যাচ্ছিস? তুই কি জানিস না যে এই জঙ্গলটা কতটা ভয়ঙ্কর? অর্জুন দেখল একজন সাধু বাবা সেখানে দাঁড়িয়ে আছেন। অর্জুন সাধু বাবার কাছে গেল আর সাধু বাবাকে বলল, প্রণাম সাধু বাবা, আমি জঙ্গলে একটা পুরনো ভাঙা বাড়ি খুঁজছি। আমাকে জাদু মাছ বলল যে সেখানে একটা জাদুঘর থাকে, সে একটা ময়না পাখিকে বন্দি করে রেখেছে। যদি আমি সেই ময়না পাখিকে বন্দির দশা থেকে মুক্ত করে দিতে পারি তো আমার ভাগ্য বদলে যাবে। সাধু মহারাজ অর্জুনের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আরে তোর তো অনেক সাহস দেখছি যে তুই মাছের কথা শুনে এখানে চলে এলি। কিন্তু তোকে কি মনে হচ্ছে ওই জাদুকর কোনো সাধারণ জাদুকর? ওই জাদুকর অনেক ভয়ানক, সে তোকে মেরে ফেলবে। হ্যাঁ, আমার কিছু যায় আসে না সাধু বাবা। আমি তো রোজ আমার পরিবারকে গরিবী আর দুঃখের কারণে মরতে দেখছি, আর গরিবের চেয়ে বেশি কষ্টের এই দুনিয়ায় কিছু হয় না। আর একবার ভালো করে ভেবে নে বালক, নিজের জীবন বিপদে ফেলছিস তুই। ওই জাদুকর কোনো সাধারণ জাদুকর নয়, বরং সে অনেকই শক্তিশালী জাদুকর। আর তুই বললি যে তোর একটা পরিবারও আছে, আর যদি তোর কিছু হয়ে যায় তুই কখনো ভেবেছিস তোর পরিবারের কি হবে?
তবে আমার বেঁচে থাকতেও পরিবারের সাথে কি ভালোটা হচ্ছে, আমি তাদের জন্য কিছু করতে পারছি না। সাধু বাবা, না দুবেলা দুমুঠো ভাত মুখে তুলে দিতে পারছি, না আমার একটিমাত্র বোনকে বিয়ে দিতে পারছি। যখন নিয়তিতে আমাকে একটা সুযোগ দিয়েছে, তো আমি এই সুযোগকে হাতছাড়া করব না। তার বদলে আমার জীবনও দিতে হয় না কেন? এর মানে তুই সবটা চিন্তা ভাবনা করে এসেছিস? হ্যাঁ, আর আমি একবার মন্তব্য করে নিয়েছি মানে আর আমি পিছনে ফিরতে পারবো না। তাহলে ঠিক আছে, আমার আশীর্বাদ তোর সাথে রইল বালক। কিন্তু তোকে একটা কথা বলছি শোন, তুই যখন সেই পুরনো বাড়িতে যাবি, তো তুই জাদুঘরের সাথে হঠাৎ গিয়ে তার মুখোমুখি হবি না। জাদুঘর দুপুরবেলার সময় বাড়ির থেকে কিছুক্ষণের জন্য বাইরে বের হয়ে যায়, আর তুই সেই সুযোগে সেই ভাঙা বাড়িতে প্রবেশ করবি, আর সেখানে যে ময়না পাখিটা আছে তার সঙ্গে গিয়ে কথা বলবি। হ্যাঁ, ময়না পাখির সাথে কথা বলবো? তো কি ময়না পাখিও মানুষের মতো কথা বলে? ময়না পাখি কোন সাধারণ পাখি নয়, সেও মানুষের ভাষায় কথা বলতে পারে, ঠিক যেভাবে নদীতে মাছ তোর সাথে কথা বলেছিল। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবি, ময়না পাখির সাথে কথা না বলে জাদুকরের কাছে যাবি না। এই কথা বলে সাধু মহারাজ সেখান থেকে চলে গেলেন। আর অর্জুন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর সেও বাড়ির উদ্দেশ্যে সেখান থেকে চলে গেল। অর্জুন অনেক দূর হেঁটে হেঁটে যাবার পর সে সেই পুরনো ভাঙা বাড়ি দেখতে পেল। সে যখন বাড়ির সামনে এলো তখন দুপুর হয়ে গেছিল। তাহলে এটাই সেই বাড়ি যা মাছ আমাকে বলেছিল। এটাই ঠিক সময় বাড়ির ভিতরে ঢোকার। চুপি চুপি করে ঢুকে যাই। আর অর্জুন বাড়ির ভেতরে ঢুকে গেল, আর সে গিয়ে দেখল এক খাঁচায় একটা ময়না পাখি বন্দী হয়ে আছে। ময়না পাখি অর্জুনকে দেখে চমকে গেল। তুমি কে? আর তুমি এখানে কি করছো? এখান থেকে চলে যাও, জাদুঘর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। হে ময়না পাখি, আমি তোমাকে জাদুঘরের হাত থেকে রক্ষা করতে এসেছি। মাছ আমাকে বলেছে যদি আমি তোমাকে জাদুঘরের হাত থেকে মুক্ত করে দেই তাহলে আমার ভাগ্য বদলে যাবে। তুমি আমাকে মুক্ত করতে পারবে না। আগে তুমি পাশের জড়িবুটির পুকুরে চান করে আসো। শুনেছি যে জড়িবুটির পুকুরে চান করলে কোনো রকম তান্ত্রিক ও শয়তানির মন্ত্র তোমার উপর কোনো প্রভাব ফেলবে না। জড়িবুটির পুকুরে চান করে বিকালে চলে এসো। জাদুকর তার মন্ত্রশক্তিতে তোমাকে মারার চেষ্টা করবে, কিন্তু জড়িবুটির পুকুরে চান করার ফলে তার মন্ত্র কাজ করবে না। তখন তুমি বুদ্ধি করে জাদুকরের একটা দাঁতে আঘাত করবে, কারণ তার দাঁতের মধ্যে একটা সোনার দাঁত আছে, আর তার ওই সোনার দাঁতেই তার প্রাণ শক্তি আছে। তাড়াতাড়ি এখান থেকে যাও, না হলে জাদুকর এক্ষুনি চলে আসবে। আর অর্জুন তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গেলে তারপর রং বেরঙের আলো থেকে জাদুকর প্রকট হল। আমি এখানে মানুষের গন্ধ পাচ্ছি। সত্যি বল, এখানে কি কোনো মানুষ এসেছিল? চুপ কর জাদুকর, তোর কোন নজর যেদিন থেকে এই বাড়িতে পড়েছে তখন থেকে মানুষ তো দূরের থাক, একটা জীবজন্তুও এখানে আসে না। জাদুকর রেগে গিয়ে বলল, শুধু আজ রাতটা তোর জীবনের শেষ রাত ময়না। কাল আমি তোকে বলি দিয়ে সারা জীবনের মতো আমি অমর হয়ে যাব। তোকে যদি আমার তন্ত্রবিদ্যার জন্যে না প্রয়োজন হতো তাহলে তোকে আমি কতদিন আগে শেষ করে দিতাম। ময়না চুপ করে গেল, আর সেখানে অর্জুন খুঁজতে খুঁজতে সেই পুকুরের কাছে পৌঁছে গেল। আরে এটা কি সেই জড়িবুটির পুকুর যার কথা ময়না পাখি বলেছিল? হ্যাঁ, আমি জড়িবুটির পুকুর। কিন্তু ডুব দেওয়ার আগে একটা কথা শোন, যদি তুই কোনো খারাপ উদ্দেশ্যে চান করতে এসেছিস তো তাহলে তুই পুড়ে ছাই হয়ে যাবি, আর যদি কোনো ভালো উদ্দেশ্যে চান করতে এসে থাকিস তাহলে তোর কিছুই হবে না, কারণ আমি একটা জাদুই পুকুর। অর্জুন দেরি না করে ঝাঁপ দিল পুকুরের জলে, আর সে বাইরে বের হয়ে দেখল তার পুরো শরীরে ছকমক করে আলো জ্বলছে। মনে হচ্ছে তুই সত্যি ভালো কাজ করার জন্য চান করতে এসেছিলি। আর অর্জুন সেখান থেকে পুরনো বাড়ির দিকে চলে গেল, আর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। যেমনই অর্জুন ভিতরে ঢুকল, জাদুকর তাকে দেখে চমকে গেল। কে তুই? তোর সাহস তো কম নয়। আমি এক জেলে যে তোকে শেষ করতে এসেছে।
তুই মারবি আমাকে? একজন সাধারণ জেলে হয়ে আমাকে মারবি? তোকে তো আমি এক্ষুনি এই মুহূর্তে মন্ত্রের আঘাতে শেষ করে দেব। জাদুর মন্ত্র পড়া শুরু করল, কিন্তু অর্জুনের উপরে মন্ত্রের কোনো প্রভাবই হলো না। অং হিং ক্লিং সুহা। এ কি হলো? এটা কিভাবে সম্ভব? আমি তোর ওপর এত শক্তিশালী মন্ত্রের জাপ করলাম, তবুও তোর কিছু হলো না? তোর কোন রকম মন্ত্র আমার উপর কাজ করবে না, কারণ আমি জড়িবুটি পুকুরে চান করে এসেছি। তো ঠিক আছে, জড়িবুটির পুকুরের ক্ষমতা তো শুধু কিছুক্ষণের জন্যই থাকবে। তারপর তোর কি হবে? তারপর তুই কোথায় যাবি? অর্জুন এই সুযোগ বুঝে দৌড়ে গিয়ে জাদুঘরের মুখে জোর করে একটা ঘুষি মারল, আর তার সোনার দাঁতটা খুলে মাটিতে পড়ে গেল। তার দাঁতটা খুলে যাওয়ার পরই তার পুরো শরীরে আগুন লেগে গেল। আহ 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 আরে আমার মরার রহস্য তোকে কে বলল? আহ 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 এই ময়না পাখি বলেছিল আমাকে এই জড়িবুটির পুকুরের কথা, আর তোর মরার রহস্য। আমার সবথেকে বড় ভুল এই ছিল যে আমি একে বাঁচিয়ে রেখেছিলাম। আহ আহ তুমি কে? আমি এই রাজ্যের রাজকুমারী সোমা, রাজা সুরজের কন্যা। ও, তো তুমি ওই রাজার কন্যা, সেই রাজা যে গরিবের সাহায্য করার তো দূর, তাদের চোখেও দেখতে পারে না। আমি জানি না যে আমি একটা এমন রাজার সাহায্য করছি। এই কথা শুনে রাজকুমারী সোমার চোখে জল চলে এলো। তুমি পুরো সত্যি কথাটা জানো না। এই সময় যে এই রাজ্যের রাজা সেজে বসে আছে, আসলে সে রাজা সুরজ নয়, বরং সে আমাদের রাজ্যের মন্ত্রী। রাজা সুরজকে তো কিছুদিন আগে আমার চোখের সামনে মেরে ফেলেছে। মেরে ফেলেছে মানে? তো আমি যার সাথে কথা বলে এলাম সে কে? আমি তো বললাম তোমাকে যে সে মন্ত্রী ছিল, কারণ মন্ত্রী অনেক দিন ধরে আমাদের রাজ্যে ওপর কুনজর ছিল। একদিন সে শিকার করার বাহানায় আমাকে আর আমার পিতাকে জঙ্গলে এই পুরনো বাড়ির কাছে নিয়ে এলো। আর এই বাড়ির ভিতরে জাদুঘর আগে থেকেই বসেছিল, আর সে জাদুঘর হঠাৎ করে মন্ত্র পড়া শুরু করলো, আর আমার পিতার শরীরে আগুন লেগে গেল। এটা দেখে আমি চমকে পড়লাম তখন, আর এগুলো এত জলদি হলো যে আমি কিছুই করতে পারলাম না। আর তারপর দেখলাম যে মন্ত্রীর চেহারাটা আমার পিতার চেহারাই পরিবর্তন হয়ে গেল। আর আমি সাহায্যের জন্য আমার এক পরী বান্ধবীকে ডাকলাম, আর সেও সাহায্য করার জন্য ছুটে এলো। কিন্তু সে জাদুঘরের শক্তির সাথে পেরে উঠল না। জাদুঘর তার নিজের শক্তিতে তাকে গায়েব করে দিল, আর তারপর সেই জাদুঘর আমাকে একটা ময়না পাখিতে বদলে দিল আর খাঁচাতে বন্দি করে দিল। রাজকুমারী সোমার কথা শুনে অর্জুন অবাক হয়ে গেল। আচ্ছা, তো এই ব্যাপার। এর জন্য আমি ভাবছিলাম যে রাজা সুরজ আমাকে কেন এরকম অপমান করে বের করে দিলেন। আর এই কথা বলতে বলতেই এক রং বেরঙের আলোর মধ্যে থেকে পরী বেরিয়ে এলো। আর এইটাই আমার পরী বান্ধবী। তুমি আমাকে জাদুই মাছের রূপে নদীর জলে দেখেছিলে। আসলে জাদুকর তার শক্তিতে আমাকে মাছের রূপে পরিবর্তন করে দিয়েছিল। আর যখন তুমি আমাকে ধরলে, তখন আমি তোমার চোখে বীরত্ব দেখলাম। কিন্তু তোমাকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ করার কথা বলছো? জাদুঘর মরে গেছে, তাই আমি আমার আসল রূপে আবার ফিরে এলাম। কিন্তু মন্ত্রী এখনো রাজার রূপে আছে। তুমি এই জাদুঘরের মৃত ছাইটা নিয়ে ওই মন্ত্রীর শরীরে ছুঁড়ে দিলে সে তার আসল রূপে ফিরে আসবে। এই কথা বলে পরী তার জাদুর ছড়ি ঘুরিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, আর তারা সবাই রাজদরবারে প্রকট হল। আর সিংহাসনে বসে থাকা রাজা সুরজের মুখোশ পরে থাকা মন্ত্রী তাদের দেখে চমকে উঠল। এবার তোর খেলা শেষ, অনেক রাজত্ব করে নিয়েছিস, এবার আর নয়। এই নে। জাদুঘরের ছাই মন্ত্রী উপরে ছুঁড়ে দিল, আর দেখতেই দেখতেই মন্ত্রিকার আসল রূপে ফিরে এলো। আরে, এত মন্ত্রী! এত দিন ধরে মন্ত্রী রাজা সেজে বসেছিল। তারপর মন্ত্রীর শরীরে আগুন লেগে গেল, আর দেখতেই দেখতেই মন্ত্রী পুড়ে ছাই হয়ে গেল। এখন আর কোনো ভয়ের কারণ নেই। এই সেই মন্ত্রী ছিল
যে আমার পিতাকে মেরেছিল। ও ও এখন আমি বুঝলাম যে মহারাজ সুরজ তো প্রজাদের প্রতি দয়ালু ছিলেন, আর হঠাৎ ওনার আচরণ কিভাবে বদলে গেল। তো এই কারণ ছিল। আর যখনই একে রাজকুমারীর সোমার কথা জিজ্ঞেস করতাম তখন সে বলতো যে সে তো শিকারে গেছে। আমরা কিভাবে বুঝবো যে সে আসলে মন্ত্রী ছিল? রাজকুমারী সোমা সবার সামনে অর্জুনের হাত ধরে বলল, এইসব শুধু অর্জুনের জন্য সম্ভব হয়েছে, আর আমি অর্জুনকে বিয়ে করতে চাই, আর আমি চাই অর্জুন রাজা হয়ে এই রাজ্যের দায়িত্ব সামলাক। আর অর্জুন হেসে মাথা নাড়াল। আর কিছুক্ষণের মধ্যেই তাদের বিবাহ সম্পন্ন হল, আর অর্জুন রাজা হয়ে গেল। আর তখনই পরী এসে বলল, আমি বলেছিলাম না, যদি তুই ময়না পাখিকে রক্ষা করবি তাহলে তোর ভাগ্য বদলে যাবে। দেখ, তুই সাধারণ জেলের থেকে সোজা রাজা হয়ে গেলি। আর পরী রং বেরঙের আলোর মধ্যে গায়েব হয়ে গেল। আর অর্জুন তার স্ত্রী সোমাকে নিয়ে তার নিজের বাড়িতে পৌঁছল। আর অর্জুনকে তার মা রাজার রূপে দেখে অবাক হয়ে গেল। আর অর্জুন সব কথা তার মা আর বোনকে খুলে বলল। এবার চলো মা, আজ থেকে আমরা রাজমহলে থাকব। রাধে রাধে বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।